উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। সারা দেশে ভোট উৎসব চললেও উল্টো চিত্র গোপালগঞ্জে। ভোটার শূন্য কেন্দ্রগুলো, অনেক কেন্দ্রে নেই প্রার্থীদের এজেন্টও। নিজ নিজ আসনে ভোট দিলেন তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ। সকালেই ঢাকা 17 আসনের কেন্দ্রে এসে ভোট দিলেন প্রধান উপদেষ্টা। মানুষের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ, জানালেন শুভেচ্ছা। নির্বাচনের আগের রাতে গুজবের ছড়াছড়ি, ফেসবুক জুড়ে তোলপাড়। জামায়াত আমিরের সতর্কবার্তা। বাংলাদেশের নতুন সরকারকে সামরিক বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। চীনকে ঠেকাতে ট্রাম্পের নতুন কৌশল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এবার প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। ফলে এবার ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হওয়ার বিষয়টি এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে সংস্থাটি। যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ ফল মিলতে সময় গড়াতে পারে শুক্রবার বিকাল পর্যন্ত। এবার সংসদ ও গণভোট একসাথে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনি পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। কেন্দ্রে ফল দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসন ভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আসবে ঘোষণা। 13 ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকাল 10টায় গণনা শেষ হতে পারে জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, ফল আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও ভোট গণনায় যে এবার সময় বেশি লাগবে তা গত 23 জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে বলে জানান তিনি। আর একজন রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক আসন থাকলে আরও কিছু বেশি সময় লাগবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, সংসদ ও গণভোটের ফল একসাথে দেওয়া হবে। কেন্দ্রেও ভোট গণনা একসাথে হবে, ফলও একসাথে। এর আগে 1977 সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় 30 ঘন্টা সময় লেগে যায়। এবার সংসদ গণভোট দুটো একসঙ্গে হচ্ছে। ভোটার বেড়ে হয়েছে 13 কোটি 42,761টি কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট। সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। তবে এর বিপরীত চিত্র আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে। যেন জৌলুস হারিয়েছে নির্বাচন। কেন্দ্রগুলোতে অন্যান্য বছরের তুলনায় ভোটার উপস্থিতি কম। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। গোপালগঞ্জ 3 আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে। আওয়ামী লীগও এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জেই সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে আওয়ামী লীগের পদধারী নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি, কারণ তাদের অনেকের নামেই মামলা রয়েছে, কেউ কেউ জেলে। তবে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম হলেও প্রার্থীদের এজেন্টরা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তারা আশা করছেন 50% ভোটার উপস্থিতি চলে যাবে।
এটা একটা বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের journalist by please নাহিদ ভাই আরেকবার এদিকে মোবাইল নিচে মোবাইল নিচে এই লোকটা এই ভাই আপনি এদিকে মোবাইল নিচে মোবাইল নিচে না ভাই আমি একটু ধাক্কা দিলে সব করে যাবো দোস্ত তুমি কিন্তু অনেক বড় সবাই ছবি পায় হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এখানে মনে ভিতরে নেটের সমস্যা এইদিকে পিছিয়ে আসা যায় ভাই
নিচে আছে ভাই, বড় ভাই, বড় ভাই, টেবিলটা একটু পিছাই দিয়ে একটু কষ্ট করে, টেবিলটা পিছাই দিলে আমরা একটু বড় জায়গাটা পাবো, একদম কাছাকাছি হয়ে যাবে। বড় ভাই, টেবিলটা একটু পিছাই দেন, হাঙ্গাই দিতে পারতেছি না আমি, আপনার এখান থেকে লড়বেন না ভাই, কেউ লড়বেন না, জানেন আছেন? জানতে দেন, গোপন করে দেন। ভাইয়া ভাইয়া ভাই পিছন থেকে একদিন সরেন, ভাই পিছন থেকে একদিন সরেন, পিছন থেকে পিছন হয়ে আছে। ভাই নিচে, ভাই 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 নিচে, ভাই নিচে, ভাই ভাই নিচে, ভাই নিচে, ভাই নিচে নিচে নিচে, বি দেখান ভাই, বি দেখান, ভাই বি দেখান, যেমনটি দেখছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছেন এবং আমরা যেমনটি দেখছি যে গুলশান 2-এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে তিনি ভোট দেওয়ার জন্য এসেছেন। যেমনটি দেখছেন যে তিনি হাত নাড়িয়ে গণমাধ্যম কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং হাসি খুশি মাখা মুখে তিনি ভোট দিতে এসেছেন এবং হাত নাড়িয়ে গণমাধ্যম কর্মীদেরকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছি। তিনি এখন ভোট দিতে ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে, যেখানে কিছুক্ষণ পূর্বে তারেক রহমান ভোট দিয়েছেন, ঠিক একই কেন্দ্রে তিনি ভোট দিতে এসেছেন এবং ভোট দেওয়ার জন্য তিনি ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে, অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এইমাত্র ভোট দিতে এসেছেন এবং ভোট দেওয়ার জন্য কিন্তু তিনি ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। নতুন ভোরে শুরু ভোটের লড়াই। সকাল 7:30 থেকেই সারা দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট শুরুর আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল গুজবের ছড়াছড়ি। একের পর এক গুজবে সয়লাভ ছিল ফেসবুক। এর মধ্যে পটুয়াখালীর 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে দাবি করা হয় তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে দ্য ডিসেন্টের পক্ষ থেকে হাসান মামুনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার নির্বাচনী ক্যাম্পেইনের ফেসবুক পেজের ইনবক্সে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে পেজের অ্যাডমিন নিয়াজ মাহমুদ জানান দাবিটি সত্য নয়, হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এছাড়া ফটোকার্ডটিও শেয়ার করার কিছুক্ষণ পর সেটি ডিলিট করেছেন নুরুল হক নূর। হাসান মামুনের ব্যক্তিগত ফেসবুক পেজে বুধবার রাত 12টার পরও ভোটের পক্ষে পোস্ট করেছেন, সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে রাতে জামায়াতের কোনো অপরাধের দায় নিবে না এনসিপি। জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের এমন সংবাদ সম্বলিত দৈনিক যুগান্তরের আদলে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে ফেসবুকে। এছাড়া টেক্সট আকারেও এমন সংবাদ প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেছে
ফটোকার্ডটি ভিত্তিহীন। যুগান্তর থেকে এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডের সংবাদের সত্যতাও মেলেনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ৭ আসনের ধানের শীষে প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ইসহাক সরকার। দাবিতে কালের কণ্ঠের ১১ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড প্রচারিত হচ্ছে। তবে যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডটির সন্ধানে কালের কণ্ঠে ফেসবুক পেজে গেলে ১১ ফেব্রুয়ারিতে এমন লেখা সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। অন্যদিকে এই রাতকে লাইলাতুল গুজব বলে আখ্যায়িত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাত ১১টার কিছু পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বাংলাদেশ এখন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এই গুরুত্বের কেন্দ্রে রয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব। সেই প্রভাব মোকাবিলায় নির্বাচনের একেবারে আগ মুহূর্তে বাংলাদেশকে নতুন একটি কৌশলগত প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, চীনের সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের সুযোগ দিতে চায় ওয়াশিংটন। তার ভাষায়, দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য বেশ উদ্বেগের বিষয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকায় ভারতের প্রভাব কিছুটা কমেছে এবং সেই শূন্যতা পূরণে চীন আরও সক্রিয় হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে। পাশাপাশি আলোচনায় রয়েছে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টিও, যা বিদেশি কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সামরিক ও কৌশলগত সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে স্পষ্টভাবে অবহিত করতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে বাস্তবসম্মত বিকল্প রয়েছে। তবে কৌশলগত প্রস্তাবের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিকেও গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বহু কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও উচ্চ করহার ও মুনাফা দেশে ফেরত নেয়ার জটিলতায় বিনিয়োগ সীমিত রয়েছে। নতুন সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকটেও যুক্তরাষ্ট্রের ভূমিকা চোখে পড়ার মতো। বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় দাতা। সম্প্রতি জাতিসংঘের সঙ্গে $200 কোটি একটি বৈশ্বিক তহবিল চুক্তি সই করেছে দেশটি, যার বড় অংশ বাংলাদেশে ব্যয় হবে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, এই দায় এককভাবে তার পক্ষে বহন করা সম্ভব নয়। সব মিলিয়ে নির্বাচনের আগ মুহূর্তে ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যেই হোক না কেন, ভূরাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিতে দেশটিকে পাশে রাখতেই সক্রিয় যুক্তরাষ্ট্র। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।